अगर फिरदौस बर रूही जमीन अस्त हमीन अस्त ও হামিন আস্ত ও হামিন আস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। আজ আমরা কাশ্মীরে আছি বেশ কয়েকদিন। আমরা এ যাত্রায় করেছিলাম অমরনাথ বাবার দর্শন, কিন্তু সেক্ষেত্রে আমার শরীর হয়ে গিয়েছিল প্রচণ্ড খারাপ। তাই আমরা সিদ্ধান্ত নিই যে শ্রীনগরে 2-3 রাত এক্সট্রা কাটাবো শরীর সুস্থ হওয়া পর্যন্ত, তারপর এখান থেকে বাড়ির দিকে রওনা দেব। আমরা শ্রীনগরে এসে উঠেছিলাম হোটেল নিসারে, এবং এটা আমাদের বুকিং করে দিয়েছিল আমাদের প্রিয় ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। হোটেলটা বেশ সুন্দর এবং বাজেটের মধ্যে, এবং ডাল লেক থেকে মাত্র 10 মিনিটের হাঁটার ডিস্টেন্স। কাশ্মীরের পাশাপাশি সিমলা, মানালি, স্পিতি, লাদাখ, আন্দামান, ভাইজ্যাক এবং হরিদ্বার, মুসৌরি, নৈনিতাল ট্যুর কিন্তু এনারা করিয়ে থাকেন। আমাদের নাম অর্থাৎ বিশ্বরূপম লাইভের নাম নিলে আপনি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আর তাছাড়াও কাশ্মীরের হোটেল এবং গাড়ির বুকিং করতে পারেন। আমাদের টোটাল কাশ্মীরের প্যাকেজটা কিন্তু ওনার মাধ্যমে করেছিলাম। ভিডিওর ডেসক্রিপশানে ও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমরা কাশ্মীরের শ্রীনগরের লোকাল সাইট সিন করব, তাও খুবই সস্তায় বাসে করে। কিন্তু কিভাবে সেটি জানতে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, কারণ অজানাকে জানতে, অচেনাকে সহজভাবে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। এবার পালা কাশ্মীরের। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবারের কাশ্মীর যাত্রা ডে 5। আমরা 2 দিন ধরে হোটেলে রেস্ট নেওয়ার পর এবার মনে হলো একটু বের হওয়া প্রয়োজন। তাই বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা ডাল লেকের দিকে চলে আসলাম। তো শরীর হালকা একটু সুস্থ হয়ে চলে এসেছি কাশ্মীরের ডাল লেকে। এ দেখুন ফুচকা বিক্রি হচ্ছে, আর ডাল লেকটা দেখুন, এই যে এখন সব শিকারা রাইড চলছে। এটা ডাল লেকের শুরু, 1 নাম্বার গেট। ওই যে উপরে শঙ্করাচার্যের মন্দির, আর এই যে ডাল লেক। কাশ্মীরের আসল সৌন্দর্য কিন্তু এই ডাল লেকে, মানে শ্রীনগরের বেসিক্যালি। জাস্ট অমাই এখানকার শিকারা রাইড। তবে আমরা এখানে শিকারা চড়বো না, আমরা যাব ওপেন লেকে, ওখানে গিয়ে শিকারা চড়বো। চলুন চলুন তাহলে, আমরা এখানে চড়েছি অলরেডি আগে, ওপেন লেকে যাব। বিকালের পরপর থেকে যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু এই জায়গা বেশ রমরমা একটি পরিবেশ সৃষ্টি হয়। বাঁ পাশে ডাল লেক, শিকারা ও হাউসবোট, ডান পাশে শালের ফুটপাতের দোকান এবং রকমারি খাবারের জিনিস, জিভে জল চলে আসার মতো। যদিও এ যাত্রা কিন্তু আমাদের নিরামিষই চলছে, যেহেতু আমরা অমরনাথ ভ্রমণ করতে এসেছি। আমি এর আগেও কাশ্মীরে এসেছি এবং শিকারা রাইড করেছি এই 2-3 নাম্বার গেটের কাছ থেকে, কিন্তু এবার আমাদের আশা যে আমরা শিকারা রাইড করব একদম ওপেন লেকে। তাই হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগোচ্ছি। মনে হলো যে ওপেন লেক বেশ অনেকটাই দূরে, তাই এখান থেকে একটি টোটো নিয়ে নিলাম ওপেন লেক যাওয়ার জন্য। তো আমরা এখানে ডাল লেকের 1 নাম্বার গেট থেকে যাচ্ছি নেহরু পার্কের দিকে, ওটাকে ওপেন লেক বলে। আমরা ওই সাইডে যাব। চলুন, আর টোটোতে যাচ্ছি। দুর্দান্ত সুন্দর ওয়েদার আজ ডাল লেক। 50 টাকাতে আমাদের ওপেন লেকের কাছে এনে দাঁড় করিয়ে দিল। তো আমরা 50 টাকা টোটো ভাড়া দিয়ে দুজনা চলে আসলাম এই নেহেরু পার্ক বা ওপেন লেকে। এই জায়গাটা, লেকটা অনেকটা ওপেন এবং খোলামেলা জায়গা। এই জায়গায় যদি আপনি শিকারা রাইড করেন, আমরা তো গতবার যখন এসেছিলাম শিকারা রাইড আমি ওই সাইডে করেছিলাম। এই জায়গা দেখুন, লোহে মানে মুগ্ধ হয়ে যাবে এই জায়গাটা। শিকারা রাইড হচ্ছে দেখুন, একদম পুরো খোলা জায়গাতে সুন্দর শিকারা রাইড হচ্ছে, এবং এই জায়গায় বেস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন, এই দেখুন পুরো লেকে শিকারা রাইড হচ্ছে। এই যে নেহেরু পার্ক, এবং এখানে দেখুন পুরো ওপেন লেকে শিকারা রাইড হচ্ছে। জাস্ট দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। এই জায়গাটায় অবশ্যই আপনাদের আসা উচিত, এই নেহেরু পার্কের এখানে কিন্তু আছে ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ফার্স্ট কিন্তু যে ফ্লোটিং পোস্ট অফিস, ওখানে কিন্তু আছে। ফ্লোটিং পোস্ট অফিসেও আপনারা কিন্তু মানে যেতে পারেন একদম পুরো। ওটাও ওই মানে হাউস বোটের মতো আর কি পোস্ট অফিস,
এখানে নেহরু পার্কের এখানে আছে। তো আমরা এখানে আসলাম বিকালের সময়টা কাটাতে। বিকাল বলতে 7টা বেজে গেছে, তবুও এখনও রোদ্দুর আছে এখানে, এবং জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা এখানে বেশ কয়েকটি শিকারার সাথে কথা বললাম। অবশেষে এই গেটের পাশে এসে আমরা একটি শিকারা বুক করলাম আজকে 1 ঘন্টা এই ডাল লেকে ঘোরার জন্য। আমাদের ভাড়া নিল 700 টাকা। মোটামুটি আপনি যদি বার্গেন করে নেন তাহলে 500 থেকে 700-র মধ্যেই শিকারা পেয়ে যাবেন অফ সিজনে, কিন্তু সিজন টাইমে এগুলো 1000, 1500, 2000 টাকা অবধি চার্জ করতে পারে। একটি শিকারাতে 3 থেকে 4 জন আপনারা যেতে পারেন। তো আমরা গেট নাম্বার 18 এখানে চলে এসেছি এই নেহেরু লেক থেকে। এখানে 18 এখানে এসে এখান থেকে একটা শিকারা নিয়ে নিলাম। আমরা এই ওপেন লেকটা ঘুরবো, 1 ঘন্টা ঘোরাবে, আমাদের 700 টাকা করে কথা হলো। এই যে লেকটা মানে কি বোর্ডটা দেখুন, বেশ দারুণ সুন্দর। তো আমাদেরকে সুন্দরভাবে ঘোরাবে। আমরা এখানে বসে আছি আপাতত এই শিকারাতে। শিকারা বেসিক্যালি একটি নৌকা এবং তার ওপরে খুব সুন্দরভাবে সাজিয়ে একটি কারুকার্য করা। ডাল লেকের যে ওপেন লেক, এখানে কিন্তু ফ্লোটিং মার্কেট আছে। মার্কেট বলতে এক একটা দোকান। আপনারা যখন মনের আনন্দে ছবি তুলবেন তখন এনারা কিন্তু আসবেন এদের মালপত্র বিক্রি করার জন্য। কেউ মূর্তি বিক্রি করতে আসবেন, কেউ কাওয়া বিক্রি করতে আসবেন, কেউ কফি বিক্রি করতে আসবেন, তো কেউ কেসার বিক্রি করতে আসবেন, কেউ শাল বিক্রি করতে আসবেন, তো কেউ আসবেন কাশ্মীরি ড্রেস পরিয়ে আপনাদের ছবি তোলার জন্য। এক রকমারি জিনিস। কিন্তু আজ আমরা কিছুই করছি না। আজ আমাদের একটাই উদ্দেশ্য, এই ওপেন লেকে ল্যাদ খেতে খেতে সময় স্পেন্ড করা, বিকাল থেকে সন্ধ্যা। আমরা এই সাইডে যাচ্ছি, এই সাইডে আবার স্পিড বোটও চলছে। ওপেন লেকটাতে জাস্ট দুর্দান্ত লাগছে। এবং এই টাইমটাতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কিন্তু বিকালের এই টাইমটাতে 6টার পরে কিন্তু শিকারা রাইড করবেন, তাহলে দিনের আলো এবং রাত্রের যে আলোটা সেটা দুটোই দেখতে পাবেন। মানে দিনের আলো বলতে আপনার সূর্যের আলো, এবং রাত্রেবেলার আলো বলতে লাইটের আলো, দুটোই দেখতে পাবেন। এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন, জাস্ট অমাইক, খুবই ভালো লাগছে। তবে ওপেন লেক থেকে যদি আপনি একটু ভেতরের দিকে যান, সেখানে কিন্তু আপনি নেহেরু পার্ক পেয়ে যাবেন, গোল্ডেন লেক পেয়ে যাবেন এবং অন্যান্য জায়গা পেয়ে যাবেন যেগুলি আপনি দেখতে পারেন। সন্ধ্যার দিকে গোল্ডেন লেকটা সত্যিই খুব সুন্দর লাগে। আমার গত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা আপনারা আমাদের আগের পর্বে অবশ্যই দেখেছেন। তবে সেই সাইডটা আমার ঘোরা আছে, কিন্তু এই ওপেন ডাল লেকে আমার ঘোরা নেই বলে এই জায়গাটায় আজ আমরা ঘুরছি। তো এখন বাজে কিন্তু প্রায় 8টা, যদিও এখনও সূর্যের আলো হালকা রয়েছে, এবং আমরা কিন্তু এখনও শিকার রাইড করছি। আমাদের 1 ঘন্টার ট্রিপ 700 টাকা নিচ্ছে, ঠিক আছে? একটু বার্গেন করে নেবেন। আমরা বলেছি ওই সমস্ত মার্কেট যাবো না, আমাদের এখানেই ঘোরাতে, আমাদের এখানেই ঘুরিয়েই ভালো লাগছে। শিকারাটা বেশ দারুণ, এবং দারুণ ডেকোরেটিভ শিকারাটা। এই জায়গাটা বেশ সত্যি খুব সুন্দর, এবং আশপাশ দিয়ে প্রচুর পরিমাণ হাউসবোট এবং ফ্লোটিং মার্কেট বলতে পারেন। অনেকেই আসছে অনেক কিছু কেনার জন্য, মানে বেচার জন্য। তো আমরা কিছুই কিনছি না, লাস্টে গালাগালি দিয়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু ফ্লোটিং রেস্টুরেন্ট, স্পিড বোটের ব্যবস্থাও আছে। আপনারা যদি চান তাহলে এই অ্যাক্টিভিটিগুলোও করতে পারেন, এবং যদি চান তাহলে এই হাউস বোটেও নাইট স্টে করতে পারেন। এখানে চার্জ মোটামুটি 1.5 থেকে 2000 টাকা অফ সিজনে, এবং সিজন টাইমে 3 থেকে 4000 টাকা, এবং ক্যাটাগরি অনুযায়ী এটি বেড়ে 5-7 হাজার টাকা, 10 হাজার টাকাও হতে পারে। আমরা প্রায় ঘন্টাখানেক সময় এই শিকারাতে কাটালাম। আমাদের টাইম আপ হয়ে গেল, নামিয়ে দেওয়া হলো আমাদের এই গেটের পাশে। তো আমাদের 1 ঘন্টা শিকারা রাইড হয়ে গেল। এইবার শিকারাটা করে বেশ আনন্দ পেলাম, বেশ ভালো লেগেছে। নিজেদের মনের মতো করে ঘুরেছি। রাত হয়ে গেছে, এই সাইডে হাউস বোটের আলো জ্বলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও জ্বলেনি। কিন্তু আমরা এখান থেকে আবার ওই যাব সামনে নেহেরু পার্কের ওখানে, ওখান থেকে ই রিক্সা মানে টোটো ধরে আমরা গেট নাম্বার 1-এর কাছে যাবো। এখানে ই রিক্সায় সস্তা, 10 টাকা 20 টাকা করে নেবে। আসার সময় 50 টাকা নিল দুজনের, যাওয়ার সময় 10 টাকা 20 টাকা করে নেবে, ঠিক আছে? চলো আমরা আবার এখান থেকে টোটো নিয়ে রওনা দিলাম 1 নাম্বার গেটের কাছে। এখানে যে ফুটপাতের মার্কেট বসেছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে কেনাকাটিও করতে পারেন, ফাস্ট ফুডও খেতে পারেন। কিন্তু আমাদের খাবার হোটেলে, তাই আমরা এখান থেকে আবার রওনা দিলাম হেঁটে হেঁটে হোটেলের দিকে। হোটেলে যে খাবারের আয়োজন করা হয়েছে সেগুলি এরকম, বেশ দারুণ খেতে এখানকার রান্নাবান্না। স্টাফগুলো সত্যি খুব ভালো, এবং ম্যানেজার তো দুর্দান্ত। আপনি যদি নেক্সট টাইম কাশ্মীরে আসেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট 1 নাইট আপনি হোটেল নিসারে থেকে দেখুন। আপনি যতবার নেক্সট টাইম আসবেন কাশ্মীরে, আপনার মনে হবে যে এখানেই কাটাই। যাই হোক, আজকে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। কাশ্মীর ডে 6।
আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে রওনা দিলাম শ্রীনগরের বিখ্যাত শঙ্করাচার্যের মন্দিরে, কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ বাবার মাথায় জল দিতেই হবে। ডাল লেক থেকে নয় একটি রিক্সা নিয়ে নেব শঙ্করাচার্যের মন্দির যাওয়ার জন্য, কারণ এটি পাহাড়ের ওপরে অবস্থিত। সেখানে টোটো যাবে না, রিক্সা যাবে এবং বাসও কিন্তু যাবে না। একটি রিক্সা নিয়ে নিলাম, আমাদের নিল 300 টাকা এখান থেকে শঙ্করাচার্যের মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য। ডাল লেকের পাশ দিয়ে আমরা এগোচ্ছি শঙ্করাচার্যের মন্দিরের দিকে। শঙ্করাচার্যের মন্দিরে যাওয়ার জন্য প্রথমে কিন্তু আপনার চেকিং হবে, যে কোথা থেকে এসছেন সেটি আপনাকে চেক করাতে হবে। তারপর পাহাড়ের গা বেয়ে আপনারা কিন্তু ওপরে উঠতে পারবেন। তো আমরা নেহেরু পার্কের এখান থেকে শঙ্করাচার্যের মন্দিরের দিকে উঠলাম। এখানে একটু চেকিং মতো হয় এবং তারপরে আপনাকে উপরে যেতে দেবে। এবার আমরা পাহাড়ে চড়বো আর নিচের দিকে ডাল লেক দেখুন কত সুন্দর। যারা ট্রাভেলার নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা, কারণ ট্রাভেলার অনেকটা আগেই পার্কিং করে তারপরে হেঁটে আপনাকে উপরে উঠতে হবে। গাড়িও অনেক উপর অবধি যাবে এবং বাইক এবং এই অটো কিন্তু একদম শেষ অবধি যাবে, কারণ এটি আমরা আগে থেকে জানতাম। তাই অটোতে করে আমরা একদম শেষ অবধি পৌঁছে গেলাম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং আমরা যাচ্ছি শ্রীনগরের শঙ্করাচার্যের মন্দিরে, মানে বেসিক্যালি শিব মন্দির, সেখানে পুজো দেওয়ার জন্য। তো অটোতে আসলাম, অটোতে 300 টাকা নিল উপরে ড্রপ অবধি এবং একটা জায়গা অবধি আমাদেরকে ছেড়ে দিল। তারপরে হেঁটে হেঁটে আমাদের মন্দিরের কাছ অবধি যেতে হবে। ওখানে গিয়ে প্রায় 280টা মতো সিঁড়ি টপকে তারপরে মন্দির অবধি পৌঁছতে হবে, ঠিক আছে? তো শরীর তো এখনও সেই অতটা ভালো হয়নি, তবুও যেহেতু আছি শ্রীনগর এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম যে বাবার দর্শন করে আসি এবং বাবার মাথায় জল অর্পণ করে আসি। তাই হেঁটে হেঁটে অটো ছেড়ে দিয়েছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে মন্দিরের দিকে, ঠিক আছে? চলুন আপনাদেরকে দেখাবো। এর আগেও এসেছি আমি, আপনাদেরকে দেখাবো এবং আমিও দর্শন করব আরেকবার। চলুন তাহলে। প্রথমে চেক ইন করিয়ে এই অনেকগুলি সিঁড়ি পেরিয়ে আপনাকে কিন্তু ওপরে উঠতে হবে। প্রায় 240টি সিঁড়ি আছে এখানে। আমরা ধীরে ধীরে এই সিঁড়ি পেরোতে শুরু করলাম। এই সিঁড়ি চড়া আমার কাছে এখন টাফ মনে হচ্ছে। শরীরের উপর কিছু নেই ভাই, শরীরটাই মেন। শরীর সুস্থ রাখুন। জীবনে অনেক ফেম, অনেক টাকা পয়সা, অনেক কিছু আসবে, কিন্তু শরীরের উপর কোনো কিছু নেই। শরীরটা খারাপ হয়ে আমার মনে হচ্ছে জীবন বরবাদ। বেশ অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ সিঁড়িগুলির হাইট বেশ অনেকটাই। তবে ধীরে ধীরে আমরা ওপরে এসে পৌঁছলাম। আজ এখানে বেশ ভালোই ভিড়। এর আগে যেবার এসেছিলাম তখন এত ভিড় ছিল না, তাই লাইনে দাঁড়িয়ে পড়তে হলো। লাইনে দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের একদম কাছে চলে আসলাম। এই মন্দিরটি স্থাপন করেছিল শঙ্করাচার্য নিজে এবং এটি বেসিক্যালি মহাদেবের মন্দির। এখানে আছে বিরাট বড় একটি শিবলিঙ্গ। এই যে শঙ্করাচার্যের মন্দির, ওপরে শিব মন্দির। এই শিব মন্দিরটা এখন আপাতত একটু রিনোভেশন চলছে। ওপর থেকে পুরো শ্রীনগর শহর জাস্ট দুর্দান্ত লাগে। তবে আমাদের এখন উদ্দেশ্য বাবার মাথায় জল ঢালা। মন্দিরে এখন মেরামতির কাজ চলছে, তাই ওপর থেকে শ্রীনগর শহর আমরা দেখতে না পেলেও আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভেতরের ফুটেজ আমরা খুব একটা না দেখাতে পারলেও কিন্তু আমরা জল ঢেলে বাইরে বেরিয়ে আসলাম। এখানে আছে শঙ্করাচার্যের গুহা, যেখানে তিনি তপস্যা করতেন। এগুলি দেখে আমরা নিচে এসে বসলাম। এই যে নিচে শঙ্করাচার্যের গুহা, এখানে আবার মডিফাই করা হয়েছে এবং এই পাশে দেখুন পুরো ডাল লেক আর পুরো শ্রীনগর। ওই যে হরিপর্বতে যেতে দেয় না, ওটা কিন্তু ফোর্ট। দুর্দান্ত সুন্দর শ্রীনগর শহর দেখুন। চলে গেলাম এর পাশে অবস্থিত গৌরীকুণ্ডে। যদিও গৌরীকুণ্ডে এখন কোনো ধরনের কোনো জল নেই। গৌরীকুণ্ড দেখে আমরা নিচে নেমে এলাম। তো আজকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আপনি শিবলিঙ্গে জল, দুধ এবং অন্যান্য জিনিস চড়াতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের কাছে জল ছিল না,
তো ওপরে প্রথমবার গিয়ে ওখান থেকে লোটা নিয়ে এসে আবার নিচ থেকে এসে আবার জল পুড়ে নিয়ে গিয়ে আর একবার দ্বিতীয়বার গিয়ে তারপরে জল অর্পণ করেছি। এবং অনেকে দুধ নিয়ে যাচ্ছে, এবং এখানে তো ওই মানে খাঁটি দুধ পাওয়া যাবে না, তো আমুল দুধের প্যাকেট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে আমুল দই নিয়ে যাচ্ছে, হ্যাঁ নিয়ে গিয়ে চড়াচ্ছে, কলা নিয়ে যাচ্ছে। আমরা শুধু জলই চড়ালাম এবং ওখানে দর্শন করে আমরা প্রায় 2 ঘন্টা এখানে ছিলাম। ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো, এবং মনে হচ্ছিলো মানে শান্তির জায়গা, অসম্ভব সুন্দর, খুবই ভালো। তো আমরা এবার এখান থেকে হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি, জাস্ট কোনো অটো ধরে বেরিয়ে যাবো এখানে নেহেরু পার্কের দিকে। এবং এখান থেকে আরও একটি অটো নিয়ে নিলাম একদম রোডে নামার জন্য। অটোতে ভাড়া নিল 200 টাকা। রোডের কাছে এসে আমরা ডাল লেকের পাশে একটু বসলাম। এখানে দুপুরবেলাও অনেকে কিন্তু শিকারা রাইড করছেন, তবে আমাদের শিকারা রাইড গতকালই হয়ে গেছে, তাই আজকে আর করার কোনো প্রশ্ন নেই। এখানে বসে অপেক্ষা করছি বাসের। শ্রীনগরে আছে সিটি সার্ভিস বাস, যেটি লালচক থেকে ছেড়ে শ্রীনগরে বিভিন্ন জায়গাতে যায়, এবং এসি বাসে ভাড়া মাত্র 20 টাকা করে। আধ ঘন্টা অপেক্ষা করার পর এখানে বাস চলে আসলো। তো আমরা নেহেরু পার্কের এখান থেকে এসি বাস পেয়ে গেলাম, এটা সিটি সার্ভিস শ্রীনগরের। এই বাসে করে আমরা যাচ্ছি শালিমার বাগ। বাস মানে কি এই সেম বাসে যাবে। আমরা অটোতে জিজ্ঞেস করছিলাম, টোটোতে বেসিক্যালি জিজ্ঞেস করছিলাম, 200 টাকা চাইলো। তারপরে একটু ওয়েট করে গেলাম, এসি বাস পেয়ে গেলাম। এটা সিটি সার্ভিসের বাস। এখান থেকে 11 কিলোমিটার। শালিমার বাগ এবং নিশাত বাগ যাওয়া হয়নি, তো শালিমার বাগ এবং নিশাত বাগ পাশাপাশি, ঠিক আছে। তো ওই দুটো আজকে ঘুরে কমপ্লিট করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথমে আমরা বাসে করে রওনা দিলাম শালিমার বাগের উদ্দেশ্যে। শালিমার বাগ শ্রীনগরের সবথেকে বড় মুঘল গার্ডেন। তো আমরা বাসে চলে আসলাম শালিমার বাগ। এবার বিষয়টা হলো যে টুপি প্রচণ্ড কাজে আসছে এখানে। কাশ্মীরে হেভি রোদ্দুর, এখন 35 ডিগ্রি। আমরা যাচ্ছি শালিমার বাগের টিকিট কাউন্টারে। চলুন, এই যে টিকিট কাউন্টার। তো টিকিট কাটলাম এখানে 30 টাকা করে টিকিট, বাচ্চাদের 15 টাকা, 12 বছরের নিচে আর ফরেনারদের 100 টাকা, ঠিক আছে। এই যে টিকিট আমরা নিয়ে নিলাম, মুঘল গার্ডেন শালিমার। এবার আমরা যাব শালিমার বাগে এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 খ্রিস্টাব্দে এই শালিমার বাগ স্থাপন করেন, যার আগের নাম ছিল ফাইজ বাক্স বা ফারাহ বাক্স, যার পরে নাম পড়ে যায় শালিমার গার্ডেন বা শালিমার বাগ। এটিকে ক্রাউন অফ শ্রীনগরও বলা হয়। জাহাঙ্গীরের পর বহু রুলার একের পর এক এই জায়গা রুল করেন এবং এই জায়গাকে ডেভেলপ করেন এবং এই অংশটিকে বর্ধিত করতে থাকেন। অবশেষে নাম পড়ে যায় শালিমার বাগ বা শালিমার গার্ডেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি জলের ফোয়ারা ছিল একদম শেষ অবধি, শালিমার বাগের একদম ওখান থেকে শুরু করে একদম শেষ অবধি। কিন্তু এখন কাজ চলছে বলে এইগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, এখন মেরামতির কাজ চলছে। চলুন আমরা যাবো ওই সাইডে একদম শেষে। জায়গাটি সত্যি খুব ভালো লাগবে আপনার। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম এবং শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। দুপুরবেলা ছিল, জায়গাটা এখন মেরামতির কাজ চলছে, কিন্তু সত্যি খুব সুন্দর এবং এখান থেকে পুরো পীরপাঞ্জাল রেঞ্জ দেখা যায়। মানে মনেই হবে পীরপাঞ্জাল রেঞ্জের তলায় এই শালিমার বাগ অবস্থিত। আমরা এদিক ওদিক ঘুরে এখানে বহু সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম সামনের দিকে। লাস্টবার যখন আমরা এসেছিলাম তখন এই শালিমার বাগ আমাদের ঘোরা হয়নি, কিন্তু এবার আমরা ঘুরে নিলাম এবং আমাদের মনে তৃপ্তি এলো। এই যে এই ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জল সারাক্ষণ ধরে ফোয়ারার মতো ওঠে, কিন্তু এখন বর্তমানে এটা বন্ধ অবস্থায় পড়ে আছে। এই শালিমার বাগে জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহান কিন্তু ঘুরে বেড়াতেন। অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালে দিল্লি থেকে সম্পূর্ণ রাজসভাকে প্রায় 13 বার এই কাশ্মীরের শালিমার বাগে আনা হয়েছিল গ্রীষ্মকালীন সময়ে, কারণ এখান থেকে পীরপাঞ্জাল পর্বতমালার সম্পূর্ণ তুষারধবল পর্বতগুলি দেখা যেত এবং এখানেই কিন্তু ছিল রয়্যাল কোর্ট এবং সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী নূরজাহানের বসবাসের স্থান। এই জায়গা আমরা বেশ ভালোই ঘুরলাম এবং এখান থেকে রওনা দিলাম সামনের দিকে। ঘন্টা 2-3 সময় এখানে কাটিয়ে দিলাম শুয়ে বসে, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর, কোথাও বেশি ছবি টবি তোলা যাচ্ছে না, ভিডিওগ্রাফি করা যাচ্ছে না। এখানে এসে লাইভে এসেছিলাম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, 2 জায়গাতেই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নিশাত বাগে।
নিশাদবাগ এখান থেকে বেশি দূরে নয়, তবে যাওয়ার জন্য বাস বা টোটো নিয়ে নেবো, 10 টাকা করে হয়তো বা নেবে। আর নিশাদবাগ কিন্তু খোলা থাকে আপনার সন্ধ্যা 7টা অবধি, ঠিক আছে। এখন বাজে 5টা, কড়া রোদ্দুর একদম, আমার গলা তো যাতা অবস্থা, কিন্তু রোদ্দুর কড়া। আর এখানে এক ফোঁটা জল নেই ফোয়ারাতে। এখন যেহেতু মেনটেনেন্স চলছে তার জন্য এখানে এক ফোঁটা জল নেই। যখন মেনটেনেন্স হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন এখানে প্রচুর জল থাকবে। একটু অপেক্ষা করার পর বাইরে থেকে আবার কিন্তু পেয়ে গেলাম এই এসি সিটি বাস সার্ভিস। আবার 20 টাকা নিল আমাদের এখান থেকে নিশাদবাগ নামিয়ে দেওয়ার জন্য। নিশাদবাগে এসেও টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য কিন্তু একই, 30 টাকা করে। এখানে যতগুলো গার্ডেন আছে সবকটা গার্ডেনের টিকিট মূল্য কিন্তু সেম থাকে, যেহেতু এখানকার গার্ডেনের একটাই অথরিটি, যতগুলো গার্ডেন আছে টিকিট মূল্য সেম। লাস্টবার যখন এসেছিলাম তখন 24 টাকা করে ছিল, এখন এটা 30 টাকা করে হয়েছে, ঠিক আছে। তো চলুন যাবো ভেতরে। এটা কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। ডাল লেকের পাশে এই মুঘল গার্ডেন জাস্ট অমায়িক লাগে। নিশাদবাগ কথার অর্থ গার্ডেন অফ জয়, গার্ডেন অফ গ্ল্যাডনেস, গার্ডেন অফ ডিলাইট। সত্যি এই নিশাদবাগে এসে আপনার এটি মনে হবে। মাইন্ড ব্লোয়িং জায়গা, সত্যি খুব ভালো লাগছে। আর সামনেই ডাল লেক, এক অপূর্ব মেলবন্ধন। তবে রোদ্দুরের জায়গায় মেঘলা হলে আরও সুন্দর লাগতো। দেখুন পাহাড়ের নিচে নিশাদবাগ এবং তার পাশেই ডাল লেক, এক অভূতপূর্ব মেলবন্ধন প্রকৃতির। কারণ একদিকে নিশাদবাগ আর একদিকে ডাল লেক এবং তার পেছনের দিকেই পীরপাঞ্জাল রেঞ্জ। মনে হবে অপূর্ব কোনো স্বর্গে চলে এসেছি। সত্যিই স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এই কাশ্মীরেই আছে, কাশ্মীরেই আছে, কাশ্মীরেই আছে। জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের বড় ভাই আসিফ খান কিন্তু 1633 খ্রিস্টাব্দে এই যে নিশাদবাগ তার ডিজাইন তৈরি করেন। স্টেপ বাই স্টেপে কিন্তু এই নিশাদবাগ বিস্তৃত এবং সত্যি বৃহৎ বড় একটি এলাকা নিয়ে এটি গঠিত। আমরা একে একে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং এখানকার যে ঝর্ণাধারা, সেটির যে স্রোত, সেটি দেখে নিচ্ছি। লোকাল মানুষ, বাচ্চারা, বড়রা কিন্তু এখানে স্নানও করছেন, যেটি দেখে সত্যি আমি অবাক হলাম। কারণ এখন শ্রীনগরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এবং এই ঠান্ডা জলের ফোয়ারাতে তাদের স্নান করে সত্যি আমারও নিজের ঠান্ডা লাগছে। এই নিশাদবাগ কিন্তু 12টা তলাতে বিস্তৃত। প্রতিটা তলার কিন্তু বিশেষ বিশেষত্ব আছে এবং সেই ওপরের তলা থেকে জল কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে নেমে এসেছে, যা দেখতেও দুর্দান্ত লাগছে। আমরা বেশ অনেক সময় এখানে কাটালাম এবং সময় কাটাতে কাটাতে কখন যে সূর্যাস্ত হয়ে গেল বুঝতেও পারলাম না। নিশাদবাগে দাঁড়িয়ে ডাল লেকের ওপারে সূর্যাস্ত দেখা এক অমায়িক এক্সপেরিয়েন্স। এটি জন্ম জন্মান্তরেও ভুলবার নয়। এই এক্সপেরিয়েন্স নিজে না করলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পাহাড়ের ঢালে সূর্যাস্ত বা সমুদ্রের ওপারের সূর্যাস্ত অনেকেই দেখেছেন, কিন্তু নিশাদবাগে দাঁড়িয়ে ডাল লেকের ওপারের সূর্যাস্ত দেখা এক অন্য ধরনের এক্সপেরিয়েন্স। আমরা এটি করলাম এবং এখান থেকে বেরিয়ে আসলাম। অমায়িক সুন্দর একটা সানসেট দেখলাম আমরা এখানে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখনও গার্ডেন বন্ধ হয়নি। এই যে দেখুন সানসেটটা দেখুন, ওই যে সূর্য ডুবছে, অনেকটাই ডুবে গেছে। দুর্দান্ত সুন্দর সানসেট দেখলাম। এবার আমরা এখান থেকে যাব ডাল লেকের দিকে। আবার খুঁজবো বাস, সিটি যে বাস সার্ভিসগুলো আছে ওগুলো 20 টাকা নেবে, 10 টাকা 20 টাকা করে নেবে, ড্রপ করে দেবে। আমরা এখনই চলে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 7টা অবধি এখানে এন্ট্রি থাকে, হয়তো বা 8টা 8:30 অবধি হয়তো বা এখানে খোলা থাকবে। ভেতরে মানুষের লোকজন আনাগোনা থাকবে। এখনই মানুষ বেসিক্যালি আসছে, কারণ কি বলুন তো, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। হ্যাঁ, তো এখন এই যখন সূর্য অস্ত হচ্ছে এই সময়টাতে মানুষ এখন আসছে, ঠিক আছে। সামনে ডাল লেক আর এটা এক্সিট পয়েন্ট। বাইরে কিছু সময় দাঁড়ানোর পরই কিন্তু আবার আমরা সিটি সার্ভিসের বাস পেয়ে গেলাম। 20 টাকায় আবার আমাদের এখান থেকে উঠিয়ে নিল এবং নামিয়ে দিল ডাল লেকের গেট নাম্বার 1-এর কাছে। সন্ধ্যার দিকে ডাল লেকে আমরা একটু ঘোরাঘুরি করলাম। শ্রীনগরে একটা সুন্দর জিনিস করা হয়েছে, এই যে বাইসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়ে আপনি শ্রীনগর ফ্রিতে ঘুরতে পারবেন। এখানে লেখা আছে
প্রথম 30 মিনিট ফ্রি, তারপরে মানে কি 60 মিনিট 5 টাকা, তারপরে 120 মিনিট 10 টাকা, তারপরে 2 থেকে 3 ঘন্টা 25 টাকা। ঠিক আছে, এটা অ্যাপ ডাউনলোড করতে হবে, স্ক্যান করতে হবে এবং তারপরে রাইড করতে পারবেন এবং ম্যানুয়ালি রাইড এটা ফ্রি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেল। সন্ধ্যার অনেক সময় ডাল লেকে কাটিয়ে আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলে এসে রীতিমতো রাতের খাবার দাবার খেয়ে নিলাম। আজকেও বেশ রান্নাটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া খেয়ে আজ এখানেই রেস্ট নিলাম। কাশ্মীর ডে 7 এবং লাস্ট দিন। আজ আমাদের এখানেই শেষ দিন। এখান থেকেই বেরিয়ে যাওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে। সকাল সকাল একটু দেরিতেই উঠলাম। উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম এবং ঘর খুবই অগোছালো ছিল, তাই ঘরটা সম্পূর্ণটা গুছিয়ে নিলাম এবং আমাদের ব্যাগপত্রটাও গুছিয়ে নিলাম। তো আলটিমেটলি 6-7 দিন কাশ্মীরে থাকার পর আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট আছে, এই যে গাড়ি চলে এসছে। এখান থেকে আমাদের ড্রপ হবে হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট এবং শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের দিল্লি ফ্লাইট এবং দিল্লি থেকে আবার একটা লে ওভার হবে, ফ্লাইট চেঞ্জ হবে এবং সেখান থেকে কলকাতা। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। খুব সুন্দর হোটেল, এখানে আপনাদের অবশ্যই আসার জন্য রেকমেন্ড করব। ভিডিও ডিসক্রিপশানে নাম্বার থাকবে বিশ্বজ্যোতিদার, আপনি ডাইরেক্ট ফোন করে ওনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারবেন এই হোটেল বুকিং করার জন্য। এবং হোটেলের স্টাফ সত্যি খুব ভালো এবং হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালোই। ঠিক আছে, তো চলুন টাটা। এখান থেকে আমরা যাই শ্রীনগর এয়ারপোর্টে। চলুন। আজ আমাদের ফ্লাইট আছে শ্রীনগর থেকে কলকাতা। প্রথমে তো ট্রেনের টিকিট ছিল, কিন্তু সেটিকে ক্যান্সেল করলাম যেহেতু শরীরটা খারাপ। আবার এসি ট্রেনে 2 দিন থাকা সম্ভব নয়। আবার ট্রেনও এখান থেকে জম্মু, তার মানে শ্রীনগর থেকে জম্মু অবধি আবার গাড়িতে জার্নি, যেটা আমি একদমই করতে পারবো না। আমাদের এই ড্রাইভার কিন্তু করে দিয়েছিলেন ট্যুর বিকাশে বিশ্বজ্যোতিদা। গাড়িতে আমরা রওনা দিলাম শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। মোটামুটি মিনিট 20-র মধ্যেই আমরা শ্রীনগর এয়ারপোর্টের কাছে চলে আসলাম। এখানে কিন্তু চেক ইনের সিস্টেম অন্যরকম। প্রথমে আপনাকে লাগেজ চেক ইন করিয়েই তারপর আপনাকে ভেতরে ঢুকতে দেবে। প্রথমে লাগেজ চেক ইন হলো, তারপর নিজেদের চেক ইন হলো এবং তারপর ভেতরে ঢুকতে দিল। তো আমরা চলে আসলাম শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টটা দেখুন, খুবই ভালো, ছোটোখাটোর মধ্যে কিন্তু দারুণ দারুণ। আমরা এখন ভেতরে যাব, আমরা ডিপার্চারের দিকে যাব। ভেতরে গিয়ে চেক ইন করে নেবো। আমাদের হচ্ছে স্পাইস জেট। চলুন, এখানে দেখুন সব কাউন্টার পরপর করে। শ্রীনগর মিলিটারি এয়ারবেস হওয়ার কারণে এখানে কিন্তু 2বার চেক ইন হয়। প্রথমে একবার রোডেই চেক ইন হবে, তারপরে এয়ারপোর্টের মাঝে চেক ইন হবে। আমরা এয়ারপোর্টের কাছে চলে আসলাম। এয়ারপোর্টটা ছোট হলো বেশ ভালো, আমাদের বেশ ভালোই লেগেছিল। আমরা যাচ্ছি স্পাইস জেটে। এর আগে আমি স্পাইস জেটে উঠিনি, এবার এক্সপিরিয়েন্স প্রথম। এই যে স্পাইস জেটের চেক ইন কাউন্টার, এখানে আমরা ব্যাগেজ দেবো, লাগেজগুলো দেবো, তারপরে সিকিউরিটি চেক ইন হবে। প্রথমেই লাগেজ আমরা চেক ইন কাউন্টারে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম ভেতরে সিকিউরিটি চেক ইন করার জন্য। সিকিউরিটি চেক ইন এবার বেশ দুর্দান্ত হলো, সব কিছু খুলে টুলে চেক করা হলো এবং আমরা ভেতরে প্রবেশ করলাম। যত ফ্লাইট আছে সমস্ত ফ্লাইটের বোর্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বোর্ডিংটাই শুধুমাত্র হচ্ছে না, কারণ ফ্লাইট এসে এখন পৌঁছায়নি। স্পাইস জেটে টিকিট কেটেছিলাম, এত লেট। হ্যাঁ, মানে ফ্লাইট এখন এসে নামলো। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:30, মানে 4:30, 4:30, 4:50 ছাড়বে, 4:30 এসে ফ্লাইট থামলো। ঠিক আছে, স্পাইস জেটে আমি কখনো আগে উঠিনি। সব কটা ওদের সব কটা ফ্লাইটই হচ্ছে ডিলে, সব কটা ফ্লাইট। ইন্ডিগো যথেষ্ট ভালো, এর আগে ভিস্তারাতে উঠেছি, এয়ার এশিয়াতে উঠেছি, এখন সমস্যা হয়নি। প্রথমবার আমি স্পাইস জেটে যাত্রা করছি এবং প্রথমবারই কিন্তু এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ। যদিও কিন্তু আমাদের এই ফ্লাইট ডাইরেক্ট কলকাতা অবধি যাবে না। আমাদের এই ফ্লাইট প্রথমে শ্রীনগর থেকে যাবে দিল্লি, তারপর দিল্লি থেকে যাবে কলকাতা, এবং এই ফ্লাইটের গ্যাপ মাত্র 1.5 ঘন্টার। তাই এই দিকের ফ্লাইট লেট করছে বলে আমি খুবই চিন্তায় আছি যে দিল্লি থেকে কলকাতার ফ্লাইট না ছেড়ে দেয়। ফ্লাইট আসার পরে ফ্লাইট তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে গেলে আমরা ফ্লাইটে গিয়ে চড়ে বসলাম। তো আমরা বসে গেলাম আমাদের সিটে। আমাদের সিট হচ্ছে লাস্টের দিকে 27 F এবং E। জানলা সাইডের সিটটার দাম পড়েছে 302 টাকা, আর মাঝখানে সিটটা ফ্রি। এবং স্পাইস জেটের জানলা চৌকো, দেখুন চৌকো জানলা, দুটো জানলা পেয়েছে, সামনে একটা পেছনে একটা, এবং একটু ধুন্দলা জানলা। ফ্লাইট এখনই আসলো, পরিষ্কার ঠিকঠাক মতো হয়নি, লাগেজ এখনও বের হয়নি, মানে যেটা বোর্ডিং লাগেজ ছিল সেটা এখনো বের হয়নি। ওটা বের হবে, আমাদের ট্রেন ঢুকবে, কখন পৌঁছাবে জানি না।
আবার এটার সাথে কানেক্টিং ফ্লাইট আমার কাটা রয়েছে স্পাইস জেটেরই, একই সাথে করেছি। ওইটা 7টার সময়, এটা এখন এখানে 5টা বাজে দিল। 1 ঘন্টা 10 মিনিট লাগে শ্রীনগর থেকে দিল্লি পৌঁছাতে। এবার 5টা বেজে গেছে। এবার কত সময় পৌঁছাবো, কত সময় আমরা এখান থেকে আবার ওদের গেট চেঞ্জ করতে হবে, আর ওখানে কী কী করতে হবে, সিকিউরিটি করতে হবে কিনা জানি না, সিকিউরিটি চেক ইন। কারণ ফার্স্ট টাইম আমি মানে ফ্লাইট চেঞ্জ করছি ভিতরে, লাগেজ তো চলে যাবে, অসুবিধা নেই। জাস্ট মানে আমাদেরকে আবার চেক ইন করতে হবে কিনা আমি জানি না। এবার ওখানে কত সময় পাবো সেটাই বিষয়। এবার ওখানে বোর্ডিংয়ের টাইম না হয়ে যায়, ঠিক আছে। এবার চাপে আছে। এবার এখানে শ্রীনগরের যতগুলো স্পাইস জেটের ফ্লাইট আছে সব কটা ইচ অ্যান্ড এভরি মানে স্পাইস জেট ফ্লাইট ইজ ডিলেট। তো এটা আর কি বিষয়, ভাবনা চিন্তা করে টিকিট কাটুন। আমি তো ম্যাক্সিমাম ইন্ডিগোতেই যাই, সস্তাও হয়। এবার আজকে ছিল না বেসিক্যালি, এবং যেটা ছিল রাত্রেবেলা 12টার সময় আমি কলকাতা এয়ারপোর্টে পৌঁছতাম। তো সেক্ষেত্রে বাড়ি যাওয়াটা টাফ ছিল, তার জন্য ওটা কাটা হয়নি এবং এটা কেটে ফেসে গেছে। ফ্লাইটে এবার আমাদের সিট পেছনের দিকে। শ্রীনগরকে বিদায় দিয়ে আমরা আকাশপথে রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। এবার ফেরার পথে জার্নির গল্পটা একদমই কম, তাই একবারে চোখ বন্ধ করে নিলাম এবং দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যে আমরা এসে পৌঁছালাম দিল্লিতে। দিল্লি পৌঁছে তাড়াতাড়ি করে রওনা দেব। অ্যানাউন্স করা হলো যে পাটনা এবং কলকাতায় যাওয়ার যাদের ডাইরেক্ট ফ্লাইট আছে তারা এই ফ্লাইটে বসুন। একটুখানি বসে থাকার পর বুঝতে পারলাম যে পাটনায় যাওয়ার লোক সংখ্যা কম, কিন্তু কলকাতায় যাওয়ার লোক সংখ্যা বেশি। তাই পাটনায় যাওয়ার প্যাসেঞ্জারদেরকে বাইরে বের করে দেওয়া হলো এবং কলকাতায় যারা যাবেন তাদেরকে এই ফ্লাইটে বসিয়ে রাখা হলো, কারণ এই ফ্লাইটটাই আবার দিল্লি থেকে উড়ে কলকাতায় যাবে। অর্থাৎ আমাদের ফ্লাইট থেকে নামতেই হলো না। একটু হাঁপ ছেড়ে বাঁচলাম যে না, আলটিমেটলি ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাব একই ফ্লাইটে, আমাদের ফ্লাইট থেকে নামতে হচ্ছে না, যদিও আমাদের সিট নাম্বারটা চেঞ্জ করতে হলো। এখানে এসে রীতিমতো আধ ঘন্টার উপরে দাঁড়ালো, ফ্লাইট পরিষ্কার হলো, সমস্ত কিছু সাফ সাফাই হলো এবং তারপরে দিল্লি থেকে যে সমস্ত যাত্রীরা কলকাতায় যাবেন তাদের বোর্ডিং করানো হলো। তারপর দিল্লি থেকে রওনা দিল আমাদের ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে। এই যাত্রাতেও গল্প একটু কমই হবে, কারণ এই যাত্রাও কাটবে ঘুমে ঘুমে। ঘুম থেকে ওঠার সময় অ্যানাউন্স হলো যে আমরা বারাণসীর ওপর দিয়ে যাচ্ছি। 30,000 ফিট উচ্চতা থেকেই নিচে কাশী বিশ্বনাথকে প্রণাম করলাম এবং আবারও মনোযোগ দিলাম কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। রীতিমতো সঠিক সময়ের অনেকটা পরেই আমরা কলকাতায় এসে পৌঁছালাম। ওপর থেকে কলকাতা নগরী জাস্ট অমায়িক লাগছে, কিন্তু তবুও তিলোত্তমার বিচার আমরা চাই। ধীরে ধীরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কলকাতার মাটিতে এবং আমরা হাত ছেড়ে বাঁচলাম যে এই জার্নি কমপ্লিট হলো। ফ্লাইট থেকে বেরিয়ে আমরা লাগেজ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এবং বাইরে এসে দাঁড়ালাম বাসের জন্য। এখান থেকে এয়ারপোর্ট থেকে অ্যাভেলেবেল বাস কিন্তু রাতেও থাকে। এই বাসে করে আমরা চলে গেলাম বিধাননগর এবং সেখান থেকে চাকদা আমার বাড়িতে। এই কাশ্মীর অমরনাথ যাত্রা 4টি পর্ব এখানেই শেষ হলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যারা কাশ্মীর ট্যুরের ভিডিও দেখতে চান, কমপ্লিট ট্যুর গাইড, তাদের জন্য ওপরের আই বাটনে একটি ভিডিও আমি ট্যাগ করে দিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে ভুলবেন না। কাশ্মীর নিয়ে এরকম ভিডিও আপনি আগে দেখেননি, এটুকুর গ্যারান্টি আমি দিয়ে থাকছি। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব, জয় বাবা বরফানি কি জয়।